তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে, বন্ধ ইন্ডাস্ট্রি গুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? শেখ হাসিনাকে ফেরাতে 14 জন মানুষ, 14 জনের একটা টিম কাজ করছে। সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম, সেটি কি সত্য হতে চলেছে? ইলিয়াস হোসেন সাহেবের একটা স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদ ঘুষ খায়, এরকম একটা স্ট্যাটাস দেখলাম। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে, আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। দেশে মানুষ দরকার নেই আপনাদের, সবাইকে বেকার করে রাজনীতি করবেন। এই দেশ চালাইতে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা জান আপনারা? বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম অনন্ত জলিল সাহেবের, আমাদের সিনেমার হিরো অনন্ত জলিল। ওনার একটা বেশ বড় সংবাদ সম্মেলন করেছে, ওনার ফ্যাক্টরিতে বোধহয় কোনো একটা ঝামেলা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 5টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 5টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই। তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে, বন্ধ ইন্ডাস্ট্রি গুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? আমাদের ফ্যাক্টরিতে গত 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল। 10 তারিখে যখন বেতন আমরা দিব, সেটা তো কাজের পরে দিব, বিকালবেলা বেতন পাবে। কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে। 12,000 লোকের মধ্যে মাত্র হাতে গোনা 150-200 লোক। এরা এর আগেও আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোকে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেইন দেওয়া হয়, যে মামলা করা হয়। অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই মামলাতে আসামি করা হয় 8 জনকে, আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয়। এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে, ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি, এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, পোলোর ওইখানে মিটিং করি, বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যে কাজটা করেছো, ভাঙচুর করেছো, মানুষকে আহত করেছো বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি, 2024। এর জন্য 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা, ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে, কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে।
যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি? যখন আমাদের প্রশাসনিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে 10 তারিখ তোমাদের বেতন তো এমনিতেই হয়ে যাবে, আজকে হবে কালকে হবে, তোমাদের বেতন তো হয়ে যাবে, তোমাদের আন্দোলন করার কারণ কি? এবং আমরা যে বেতন 1 দিন বা 2 দিন দেরি হতে পারে, ফ্লোরে নোটিশ লাগানো আছে। তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, এখানে যে আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আর্মি ক্যান্টনমেন্ট, সাভার থানা, বিজিএমইএ, সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মার্চের 6 তারিখে। কিন্তু তারপরেও তারা 10 তারিখে এই ধরনের ঘটনা করে 3টা 3:30 পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে 3:30টার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায়। 10 তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে, মানে ডাচ বাংলা ব্যাংকে, বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয়, তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে। যেহেতু এখানে অনেক দেরি করাতে যারা কাজ করবে অফিসে দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায়, বাংলাদেশ ব্যাংকের সার্ভার 2টার সময় বন্ধ হয়ে যায়, 2টা 2:30টার দিকে, তখন টাকাটা তাদের মোবাইলে আসে না। এবং পরের দিন সকাল 11 তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু 11 তারিখে সকালবেলায় 11:30টায় তাদের বেতন চলে আসে। 2-1টা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে। ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নেমে আসে। তখন এই ব্যাপারটা আমরা আর তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন, যারা কর্মকর্তা দেখেন, তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে, মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য। মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না। 1 নাম্বার হচ্ছে 10 তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল। 11 তারিখ সকাল 11:30টার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে, সকাল 11:30টার সময় তাদের বেতন চলে আসছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাইনি। আমাদের এই কোম্পানি 1996 স্টাবলিশ, এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট্রিক্ট লোকে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই পদে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই না। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্টস, এটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। মুষ্টিমেয় কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি?
আমরা বেতন বোনাস ঠিক টাইমই পাচ্ছি, কিন্তু কিছু সন্ত্রাসী গোষ্ঠী, বিভিন্ন উচ্ছৃঙ্খল গোষ্ঠী আমাদের কাজ করার জন্য বাধাপ্রাপ্ত হয়। তারা বিভিন্ন সময় মেইন সুইচ অফ করে দেয়, লাইন বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে নিয়ে এসে আন্দোলন করতে চায়। যদি কেউ না আসতে চায় তাকে মারধর করে, যদি কেউ বাধা প্রতিবন্ধকতা করে, ছুটির পরে হেমায়তপুর স্টানে বা আশপাশ ফ্যাক্টরির আশপাশে হামলা করে। এবং ভবিষ্যতে আমরা খুব অনিশ্চয়তার মধ্যে আছি। আমাদের অনেক ভাই এখন হসপিটালে ভর্তি আছে, ভবিষ্যতে আমাদের উপর অ্যাটাক হতে পারে। এই জন্য আমরা খুব চিন্তিত আছি, আমার পরিবার নিয়ে খুব টেনশনে আছি যে কখন আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়। তো এই জন্য আমরা আইনের সোপর্দ হয়েছি এবং আজকে প্রতিবাদ মিছিল করেছি, যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী ভবিষ্যতে আমাদের দেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। হয়তো কোনো সংগঠন বা কোনো এজেন্টের মাধ্যম হয়ে ওরা কাজ করতেছে, যাতে আমাদের ফ্যাক্টরি অফ থাকে। চাকরির বয়স 20 বছর, আমি এই ধরনের কোনো কার্যকলাপ দেখি নাই। ইদানিং তারা কিছু দুষ্টকারীরা এই ফ্যাক্টরিতে ঢুকে তারা ভাঙচুর, অগ্নিসংযোগ করে, তাতে আমাদের কতগুলো স্টাফদেরকে আহত করে, তারা রক্তপাত করে। ওইরা এই ফ্যাক্টরিগুলোরে ধ্বংস করার জন্য তারা উৎপাত হয়ে রাখছে। এর জন্য আমরা প্রতিবাদ চাই, তাদের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ভালো মতন কাজ করতে পারি নাই, জোর করে নিচে নামাইছে, ভাঙচুর করছে, কিছু স্টাফে মারধর করছে, ওয়ার্কারও আহত হয়েছে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম অনন্ত জলিল সাহেবের, আমাদের সিনেমার হিরো অনন্ত জলিল। ওনার একটা বেশ বড় সংবাদ সম্মেলন করেছে। ওনার ফ্যাক্টরিতে বোধহয় কোনো একটা ঝামেলা হয়েছে, ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের সাথে বেশ ঘামচুর টামচুর হয়েছে, বেতন টেতন নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা ফলশ্রুতিতে উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উনি অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন এবং তার সেই ভিডিওর নিচে গিয়ে দেখবেন প্রতিটি দর্শক বা প্রতিটি শ্রোতা তার পক্ষে কথা বলেছেন। উনি খুব দুঃখ করে বলেছেন কেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কেন মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, কেন শ্রমিকরা এত আন্দোলন করছে, এগুলো নিয়ে কথা বলেছেন। আমি সেই বিস্তর আলোচনায় যেতে চাই না, আমি শুধু ওনার একটি পয়েন্ট ধরে কথা বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ওনার ভিডিওটা একটু দেখাবো। আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য আছে রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতো করে চাকরি সুন্দর এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করছে? বন্ধুরা, আমি বেসিক্যালি ভিডিওটা করতাম না, ভিডিওটা করেছি এই একটি পয়েন্ট ধরে যে সরকার রেমিটেন্স যোদ্ধাদের প্রচুর সুবিধা দিচ্ছে, এয়ারপোর্টে নাকি বাসস্থান করেছে। জলিল সাহেব আসলে ভালো অভিনেতা না, কিন্তু ভালো নেতা। এবং আজকে যে বক্তৃতাটা উনি দিয়েছেন তাতে বোঝা গেল উনি অনেক বড় নেতা, কিন্তু কিছু মিথ্যের আশ্রয় দিয়েছেন। আমি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে। জলিল সাহেব কিছু মিথ্যে কথা বলেছেন। প্রথম মিথ্যে কথা বলেছেন যে উনি বলতে চাচ্ছেন আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বাংলাদেশে 84% রেমিটেন্স আনে, কিন্তু আমরা জানি জিডিপি 13%। এবং আমরা এটাও জানি প্রতি গত বছর এই আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলা সবাই মিলে $36.8 বিলিয়ন আর্ন করেছেন এবং প্রবাসীরা $26 বিলিয়ন পাঠিয়েছেন। এখন বন্ধুরা 26 মাইনাস 38 $12 বিলিয়ন তারা বেশি এনেছেন। এখন $12 বিলিয়ন যদি ডিফারেন্স হয় তাহলে কি এটা 84% এবং 13% হয়? জলিল সাহেব, আপনি ভালো অভিনেতা নন, ভালো নেতা, বাট অঙ্কে আপনি খুব খারাপ। আপনি যে কথাগুলো আজকে বললেন মানুষের সামনে, সমগ্র বাংলাদেশের সামনে কান্নাকাটি করে বললেন, আপনার সমস্ত কথাগুলো ঠিক আছে, গার্মেন্টস চলুক, আমরা চাই গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি আরেকজনকে ছোট করে কেন বলছেন? আপনি যে বলছেন প্রধান উপদেষ্টা মহোদয় গেলে আমাদের জন্য অনেক কিছু করে ফেলেছেন উনি, এয়ারপোর্টে আমাদের জন্য হোটেল করে দিয়েছেন, রেস্টুরেন্ট করে দিয়েছেন, আপনি দেখেছেন একটা জায়গা উনি করে দিয়েছেন যেটা এতদিন ছিল না, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং প্রবাসীরা গেলে যাতে ভালো ট্রিটমেন্ট করা হয় সেটা উনি বলেছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কি করেছে? আপনি ভুলে গেছেন বা আপনার মনে নেই বা বাংলা সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনাদের জন্য যা করে সরকার, আপনাদেরকে যেভাবে বিগত সরকারগুলো মাথায় তুলে রেখেছে, প্রবাসীদের কিচ্ছু করে নাই। মনে রাখেন, আপনি যে ব্যবসাটা করেন, টাকা ব্যাংক থেকে নেন, ইন্ডাস্ট্রি করেন,
এলসি করেন, এলসিতে 9-6 করেন, টাকা অর্ধেক পাঠান, অর্ধেক আপনার নামে জমা থাকে এখানে, আপনারা সেগুলো দিয়ে ভর্তি করেন সারা পৃথিবীতে সমস্ত গার্মেন্টস ব্যবসায়ীরা করে। এখানে আমাদের কোনো আপত্তি নেই, আপনি কামান দেন। কিন্তু আপনি যখনই প্রবাসীদের কথা বলবেন, প্রবাসীদের কথা চিন্তা করেন তো প্রবাসীদের জন্য সরকার কি করেছে? একটা প্রবাসী তার বাপের জমি জমা বিক্রি করে লোন করে সে বিদেশে গেছে, ওখানে যে কষ্ট করে টাকা কামাইতেছে, সেই টাকা সে দেশে পাঠিয়েছে। গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট আছে ভাই? আপনি সত্যি করে ঠান্ডা মাথায় বলেন, গভর্নমেন্টের কোনো ইনভেস্টমেন্ট আছে? গভর্নমেন্টের 1% ইনভেস্টমেন্ট নাই। ইদানিং কালে সরকার প্ল্যান করেছে কেউ যদি বিদেশ যেতে চায়, তার যদি টাকা পয়সার প্রবলেম থাকে তাহলে সে ব্যাংক থেকে একটা লোন পাবে। দ্যাটস ভেরি নাইস। আরে ভাই, আপনাদের তো বিলিয়ন বিলিয়ন ডলার লোন দিতেছে বাংলাদেশ গভর্নমেন্ট। আপনারা এখন বলতেছেন কি আমার বেতন দেওয়ার পয়সা নেই, আমাকে ব্যাংক লোন দিয়ে তারপরে বেতন দিতে হবে। যেহেতু ফেব্রুয়ারির বেতন, ফেব্রুয়ারির বোনাস মার্চের হাফ, ফেব্রুয়ারির বেতন তো আপনাকে দিতেই হবে, বোনাস তো বছরে 2টা দিতেই হয়, আপনারা জানেন। তাহলে আপনারা যে এত ব্যবসা করছেন এতদিন, এত ব্যবসা করতেছেন, টাকাগুলো কোথায় গেল ভাই বলবেন? কোন ব্যবসাটা খারাপ আপনাদের? আজকেও আমি প্রতিবেদন দেখেছি, খবর নিয়েছি, তারপর কনফার্ম হয়ে বলছি, গত বছরের তুলনায় এই বছর গার্মেন্টস সেক্টরে আমেরিকাতে 26% প্রবৃদ্ধি হয়েছে। তার মানে বন্ধুরা 26% গার্মেন্টস এক্সপোর্ট বাড়ছে। পড়াশোনা কেন? আপনার যদি এত ব্যবসা হয় তাহলে বেতন দেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে লোন দেবে কেন? প্রধান উপদেষ্টা এসে এই সমস্ত লোন বন্ধ করে দিছে, সোজা হিসাব। আগে পাইতেন আপনারা, আগে গভর্নমেন্ট দিত, সেই টাকা নিয়ে ইনকামের ডলার ব্যাংকে থাকতো বা বিদেশি ব্যাংকে থাকতো, লোকাল থেকে টাকা নিয়ে, ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনারা বেতন দিতেন এবং মাসে মাসে সেটা শুধাইতেন। সেটা বন্ধ করে দিয়েছে ইউনুস সরকার। ভালো করে নাই? বন্ধুরা যারা দেখতেছেন তারা বলেন ভালো করে নাই। গার্মেন্টস সেক্টর যদি এত খারাপই হয় তাহলে 26% প্রবৃদ্ধি হইল থেকে। বিশ্বাস করবেন এগুলো যায় না। আমার গায়ে যে সোয়েটারটা পরা বাংলাদেশের টিম্বারল্যান্ডের, আমার আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে আমার শার্ট প্যান্ট ম্যাক্সিমাম বাংলাদেশের। ইভেন কি আমি নিউ ইয়র্কে গেছিলাম কিছু কাপড় চোপড় কিনতে, কারণ নিউ ইয়র্কে বা সুইডেনের চেয়ে কোম্পানিটি কম দাম। পছন্দ করে যে জিনিসগুলো কিনছি, আল্লাহর কসম লাগে সবগুলো বাংলাদেশের। বাংলাদেশের গার্মেন্টস আজকে এই পর্যায়ে চলে গেছে, সেই গার্মেন্টস এর মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিচ্ছেন বা বন্ধ করে দিয়েছেন। এটা আপনার দুঃখ, এটা এই দুঃখের সাথে আমি একমত। কেন বন্ধ করতেছে ভাই, যেখানে প্রবৃদ্ধির হার বাড়ছে? হ্যাঁ, একটা কথা সত্য যে জাস্ট আগস্টের পর থেকে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে বাংলাদেশে। আমরা সবাই জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এভরি সেক্টর ওয়াজ ডিস্ট্রয়েড। গার্মেন্টসও ডিস্ট্রয় হয়ে গেছিল, কিন্তু গার্মেন্টস তখন দাঁড়াইছে। তাহলে বিজিএমই কি করে বলে যে এখন 26% প্রবৃদ্ধি বাড়ছে আমেরিকা? আমি ভিডিওটা শেষ করার আগে জনাব জলিল সাহেবকে বলতে চাই, আপনি যখন কোনো স্ট্যাটিস্টিক্স পাবলিকলি দিবেন একটু জেনে শুনে দিবেন। আপনার প্রথম মিথ্যাচার, 84% ফরেন কারেন্সি গার্মেন্টস আনে না। গার্মেন্টস ফ্যাক্টরি চলুক। অনন্ত জলিল সাহেব যে কথাটা বলেছেন, গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমরা কোথাও থেকে চাল ডাল কিনতে পারবো না, কারণ কোনো কিছু কিনতে গেলে ডলার লাগে, সেই ডলার একমাত্র গার্মেন্টস আনে। সেটাও ভুল ধারণা, শুধু গার্মেন্টস আনে না, গার্মেন্টসও আনে। কিন্তু একটা কথা মনে রাখেন জলিল সাহেব, এই ইউনুস সরকার বোকা না। আপনার যে এই দুঃখটা তাতে করে বোঝা যায় যে কেন আপনাদেরকে এখন ব্যাংক লোন দিচ্ছে না। সরকার দেবে না, সরকার জানে, এই সরকার জানে, কারণ প্রফেসর ইউনুস একজন অর্থনীতিবিদ, উনি বোঝেন আপনি কোথা থেকে টাকা আনেন, কোথায় রাখেন, কোন দেশে এলসি করেন, কোন দেশে এখানে ওভার কি বলে, ওভার এলসি বলে, ওভার ড্রাফট কি জানি বলে। মানে কি বন্ধুরা জানেন না আপনারা, মনে করেন জিনিসটার দাম, সুতো আনবে, সুতার দাম 10 টাকা, ওনারা গভর্নমেন্টকে দেখাবে আমি এই সুতোটা আনবো 15 টাকা করে। তো 5 টাকা কোথায় যাবে? 10 টাকা তো সুতাওয়ালা নিবে, 5 টাকা তারা তাদের ব্যাংকে রেখে দেয়। এটা সবাই জানে। আমার দিকে হয়তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ওরা খেপে যেতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা সত্য কথা। আমি এই কথাগুলো বলতাম না যখন উনি প্রবাসীদের গায়ে আঘাত দিয়েছে, বলেছে আমাদের জন্য ইউনুস সরকার এত কিছু করে, গার্মেন্টসের জন্য কিচ্ছু করে নাই। আরে ভাই, এই যে আপনার লাস্ট করোনার সময় ৭৬,০০০ কোটি টাকা গার্মেন্টসে প্রণোদনা দিয়েছিল, সেই টাকা ফেরত দিয়েছেন গভর্নমেন্টকে? বলেন, সাধারণ মানুষ তো জানে না। জি বন্ধুরা, করোনার সময় গার্মেন্টস ফ্যাক্টরিকে সরকার, তৎকালীন সরকার ৭৬,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছিল। মানে তোমাদের লস হয়ে গেছে, তোমরা গার্মেন্টস চালায় রাখো। সেই টাকা ফেরত দিছে কিনা আই উইল ডাউট।
এইসব কারণে ইউনুস সাহেব বন্ধ করে দিয়েছেন। যাকে তারপর শেষ কথা হলো যে আমরা চাই না গার্মেন্টস ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যাক, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস বাংলাদেশে এমন ভাবে উঠছে, এতে করে পৃথিবীর অনেক দেশই আমরা তাদের চক্ষুশূল হয়ে গেছি। একটা মহল চাইবে এই শিল্পটাকে ধ্বংস করতে, এবং তারা সাকসেস হওয়ার জন্য বহু রকম প্ল্যানিং করবে। সেই প্ল্যানিং থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সরকার যা সাহায্য করার তা করবে, কিন্তু খালি টাকা দিয়ে সাহায্য করলে হবে না, আপনাদেরও সেই দিকে নজর রাখতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। মনটা ভালো না। কেন ভালো না? ইলিয়াস হোসেন সাহেবের একটা স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদ ঘুষ খায়, এরকম একটা স্ট্যাটাস দেখলাম। কোত্থেকে ঘুষ খায়? ওই যে উনি ইন্টারভিউ নিচ্ছেন ডিওএইচএস এর একটি বাসায় বসা, বাসার নাম্বারও দিয়ে দিছে, 3 তলায় বসে, এটাও বইলা দিছে, রোড নাম্বারও বইলা দিছে। ওই বাসায় বৈশা ওই যে সামনে যে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, ওদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং ওইখান থেকে মাথা পিছু 50 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ ওনার স্ট্যাটাসে। এটা নিয়ে আসিফ মাহমুদ কিছু বলা উচিত। হ্যাঁ, কিছু বলা উচিত। আপনারা তো মাঝরাইতে ওইটাও স্ট্যাটাস দেন, এত বড় অভিযোগ, কোনো কিছু জানাইলেন না এই পর্যন্ত। যদি না জানান তাহলে ধরে নেব কিন্তু ঘটনা সত্য। কারণ কি, ইলিয়াস হোসেন সাহেব কোনো কথা তো বলে না, অতীতে প্রমাণ পাইনি। তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এটা মিথ্যা। আর আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমি বলবো, ইলিয়াস হোসেন সাহেব দেখেন রোড নাম্বার দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, কয় তলায় বসে, কখন বসে, কার সাইডে কে বসে, সবকিছুই তো বলছে। আপনারা ওখানে যান না কেন? ওখানে দারোয়ানের সাথে, ওখানে যারা থাকে তাদের সাথে কথা বলেন, ঘটনা কি সত্যি কিনা। ডিওএইচএস এর প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা থাকে, ওইসব সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন। বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা জান নাই কেন? এটা সত্য না মিথ্যা প্রমাণ করেন। মনটা ভার হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। যদি এরকম হয় সাপোর্ট করা যাবে না ভাই, সাপোর্ট করা যাবে না। কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, টাকার লোভ যাদের, তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না। দেখেন না যে শেখ হাসিনা চলে গেছে, কত টাকা নিয়ে গেছে। শোনা যায় 90টা পদ্মা সেতু বানানোর জন্য যে পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে। হ্যাঁ, শেখ হাসিনার পরিবারের কাছে আছে। আমার এক বন্ধু আজকে সকালেই বলতেছিল, টাকার প্রতি আমার বিশ্বাস চলে যাবে যদি শেখ হাসিনার বিচার হয়। যে শেখ হাসিনার বিচার হয়, টাকার প্রতি তার আর কোনো বিশ্বাস থাকবে না। তার মানে সে বলতে চাইছে টাকা দিয়ে সে বাইজা যাবে, এবং সে এফেক্ট আমরা পাচ্ছি। টাকা দিয়ে যে অনেক কিছু করা যায়, ভারতের মিডিয়া এবং ইদানিংকাল 2-1জন আমেরিকান বড় নেতাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, টাকায় কাজ করে, টাকায় কথা বলে। তাহলে কি আসিফ মাহমুদ সাহেব আপনারাও টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছেন? যাই হোক, সময় আছে প্রমাণ দেওয়ার, প্রমাণ দিবেন। প্রমাণ যদি না দেন তাহলে কিন্তু এটা নিয়ে আবার কথা বলবো। এর মধ্যে আপনি একটা বই লিখছেন আসিফ মাহমুদ সাহেব, কিভাবে বই লিখলেন? দেশের এই ব্যস্ততার মধ্যে একটা বই লেখা যা তা ব্যাপার, আরে বাপরে বাপ, খুব কঠিন কাজ। টুকটাক লেখার অভ্যাস আছে তো, বুঝছেন? ওই যে বিদেশি ছবি দেখে লিখতে গেল, বুঝছেন, 5-6 মাস দেখে। আর আপনি জুলাই 34 দিনের এই ঘটনা তুলে ধরছেন বইতে, 7 মাসের মধ্যে দেশের কাজ কখন করছেন জানি না। তবে শোনা যাচ্ছে যে আপনি হয়তো রেকর্ড করছেন, কথা বলছেন, আর ওগুলো অন্য কেউ লিখছে, এরকম শোনা যাচ্ছে। যাই হোক, ওই বই উদ্বোধনীতে আসিফ নজরুল সাহেব কিছু কথা বলছে। এর মধ্যে শুরুই করছেন উনি যে বর্তমান যে উপদেষ্টারা আছে উনি সহকারে, ওনারা 2-3 ঘন্টার বেশি ঘুমায় না। ওই যে আমি যে প্রশ্ন করলাম বই লেখার সময় পাইলেন কোথায়, ওটার উত্তর কিন্তু উনি আগেই দিয়ে দিচ্ছেন। মানে তারা 2-3 ঘন্টা ঘুমায়, বাকি টাইমটা কাজ করে, এত কাজ করে যে ঘুমাইতে পারে না। চেহারা দেখে কিন্তু এটা মনে হয় না, কারণ একটা মানুষ যদি 2-3 ঘন্টা ঘুমায় আর 7 মাসের চেহারা ভাই অন্যরকম হয়ে যাবে। আল্লাহ রাত দিছে বিশ্রামের জন্য, দিন দিছে কর্মের জন্য। ওই রাতে যদি ঘুম ঠিক মতো না হয়, চেহারাই বোঝা যায় ভাই। যাই হোক, উনি বক্তৃতার মধ্যে বলতেছিলেন ওই যে আসিফ মাহমুদের চোখ এখনো লাল। আর এই বইটার নাম কি? বইটার নাম হয়েছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, সত্যি মৃত্যু। কারণ কি জানেন, এই জুলাই অভ্যুত্থান যদি সফল না হইতো এরা কেউ বাঁচত না, এদের মৃত্যু অনিবার্য ছিল, মাইরা ফেলতো। শুধু ওরা না, এই ভিডিও ফুটেজ দেখা দেখা, বুঝছেন, এই গত 7 মাসে 7,000 গায়েব হয়ে যেত, একদম কনফার্ম থাকেন, কেউ ঠেকাইতে পারতো না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে এই জওয়ানদের উসিলায়। আমরা যেমন 2.5 ঘন্টার একটা ছবি দেখি, কিন্তু পিছনে
একটা স্টোরি থাকে, কিন্তু অনেক কাহিনী থাকে এই ছবিটা তৈরির পিছনে। ঠিক তেমনি 36 দিনের জুলাই অভ্যুত্থানের পিছনের কাহিনীগুলো এই বইতে লেখা আছে। বইটা শুরু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিভাবে ফ্রান্স থেকে আনলেন, কিভাবে রাজি করাইলেন, এবং ওনাদেরকে যে ক্যান্টনমেন্টে ডাকলেন, ওনারা গেলেন না। ওনারা কোথায় গেলেন? চ্যানেল 24 এ যায় ওনারা ইন্টারভিউ দিলেন। চ্যানেল 24 এ ইন্টারভিউ দেওয়ার আগে গ্রিন রুম থেকে ওনারা তারেক জিয়ার সাথে যোগাযোগ করছে। তখন তারেক জিয়া সাহেব বলছে যে আপনাদের এত কিছু করার দরকার নাই, আপনারা 3 মাসের জন্য 7 জন মানুষ নিয়ে সরকার গঠন করেন এবং নির্বাচন দিয়ে দেন। তখনই ওনাদের বইলা দিছে। ওনারা জানতে চাইছিল বা ওনারা ইচ্ছা প্রকাশ করছিল যে আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করব। বিএনপি ছাড়া যদি জাতীয় সরকার গঠন করি এটা গ্রহণযোগ্যতা পাবে না, মানুষে বলবে যে বিএনপিকে আমরা মাইনাস করতেছি। সেই 111 এর কাহিনী আবার উঠে আসবে। যার জন্য ওনারা গ্রিন রুম থেকে তারেক জিয়াকে ফোন দিছিল, কিন্তু তারেক জিয়া রাজি হয়নি। বলছে যে আপনাদের এত কিছু করার দরকার নাই, আপনারা 7 সদস্যের একটা সরকার গঠন করেন এবং নির্বাচন দিয়ে দেন 3 মাসের মধ্যে। তারেক জিয়ার সাথে কথাবার্তা বইলাই কিন্তু ওনারা এসা ওই যে প্রেসের সামনে, মিডিয়ার সামনে কথা বলছে। যাই হোক, তারেক জিয়া তার আগের কথার জায়গায় ঠিক আছে, ওনারা কিন্তু এখনো নির্বাচন চাইতেছে, বারবার নির্বাচন চাইতেছে, এটাও ঠিক আছে। কিন্তু এই বক্তব্যের মধ্যে শেষের দিকে আইসা আমাদের আসিফ নজরুল সাহেব একটা কথা বলছে। ওই কথাটা কিন্তু এখন খুব আলোচনার মধ্যে আছে। উনি বলছে, বাবারে তোমরা তো জুলাই অভ্যুত্থান করলা, আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ কইরা দিলা, কিন্তু আগামী 7-8 বছরের মধ্যে দেশটাকে বইরা দাও তোমরা। হায় হায়, আগামী 7-8 বছরের মধ্যে যদি দেশ বইরা দিতে বলেন, তার মানে কি এই নির্বাচনের পর তারা ক্ষমতায় আসতেছে, এরকম একটা ইঙ্গিত সবাই পাওয়া গেছে। এমনি তো সবাই বলে কিংস পার্টি, আর আমি বলি হ্যাঁ কিংস পার্টি। এই সরকারের ছত্রছায়ায় এই দলটা গঠন করা হয়েছে। সরকারের পিছনে শক্তি এই নতুন জাতীয় নাগরিক পার্টি। কিন্তু আসিফ নজরুল সাহেবের কথা আরো ক্লিয়ার হয়ে গেল, কারণ উনি বলছে বাবারে 7-8 বছরের মধ্যে দেশটা কইরা দাও। তার মানে তারাই কি ক্ষমতায় চলে যাবে? এর জন্যই তো বিএনপি সবাই বারবার আপনাদেরকে সন্দেহ করতেছিল। ওনারা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, কারণ আপনাদের ভিতরের খবর ওনারা রাখে, যেহেতু ওনারা রাজনীতি করে। কিন্তু আমরাও কিন্তু আমাদের ভিডিওর মধ্যে বহুবার বলছি যে হ্যাঁ, সরকারের ছত্র ছায় একটা দল গঠন হচ্ছে, এটা নতুন দল, ওরা একটা পাহারাদার হিসাবে আসতে চায়, হয়তো বিরোধী দলে থাকবে, ক্ষমতায় চলে আসবে, এরকমটা অবস্থা এখনো তৈরি হয় নাই। কিন্তু এরকম অবস্থা যেন তৈরি না হইতে পারে, বিএনপি সেই সুযোগটাই দিতে চাচ্ছে না, যার জন্য নির্বাচন চাইতেছে। আর আপনারা যে বই লিখতেছেন, এই বই তো আগামীতে বিএনপি ক্ষমতা হিসেবে নিষিদ্ধ করে যায় যদি, তাহলে কি করবেন? কারণ মির্জা আব্বাস সাহেব তো বলছে যে এই সরকার কলমের গুতায় যা যা সংস্কার করবে আমরা ক্ষমতায় গিয়ে সব বাতিল কইরা দেবো, আপনার এই বইও তো ক্যান্সেল কইরা দিবে, নিষিদ্ধ কইরা দিবে। তখন কি করবেন? কারণ ওনারা তো কনফার্ম হয়ে গেছে ক্ষমতায় যাচ্ছে। আর মির্জা আব্বাস সাহেব যেদিন জেল থেকে বাইরেলেন, বা যে মির্জা ফখরুল সাহেব বা আমাদের রিজভী সাহেব, ওনাদের ভিডিও আমি দেখছি, ওনারা কিন্তু খুব কান্নাকাটি করতেছিলেন, খুব কষ্ট পাইতেছিলেন। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে আমি কিন্তু এখনো বুঝি নাই তাকে দিদি স্বাধীনতা বলে কি বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। যেহেতু ছাত্ররা এখন দল করে ফেলাইছে, ওনাদের অপোজিশন হয়ে গেছে, এখন আর ওই ভালোবাসা নাই, এখন মুখামুখি কিন্তু দুইটা দল। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই না? কিন্তু সেই বিএনপির কাউন্টার দাঁড়ায় গেছে এখন নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এটা নিয়েই এখন বিতর্ক চলতেছে, বিতর্ক চলতে থাকুক। আমরা অপেক্ষায় আছি দেখার জন্য ঈদের পর কি হয় আমরা বুঝতে পারবো। কিন্তু আমি ভিডিওটা শেষ করার আগে আবার বলবো, ইলিয়াস হোসেন সাহেব যে অভিযোগটা করছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা, আমাদের ভাই বোন যারা আছেন সাংবাদিক, সমস্ত পত্রিকার, আপনারা এটা প্রতিবেদন আমাদেরকে জানান, হ্যাঁ নিউজ জানান, এটা সত্য না মিথ্যা। আর আসিফ মাহমুদ সাহেব, আসিফ নজরুল সাহেব, আপনারা এটা সত্য না মিথ্যা আমাদেরকে জানান। যতক্ষণ না জানাবেন ততক্ষণ কিন্তু মনের মধ্যে সন্দেহ থেকে যাবে, আর এই সন্দেহ থেকে কিন্তু ভালোবাসা নষ্ট হয়ে যায়। সন্দেহ বড় শত্রু। সন্দেহ যদি একবার মনের ভিতরে ঢুইকা যায় ভাই, তাহলে কিন্তু তার সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, চলেন তাহলে আমরা চতুর্থ ভিডিওটা দেখে নেই। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে, আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। দেশে মানুষ দরকার নেই আপনাদের, সবাইকে বেকার করে রাজনীতি করবেন। এই দেশ চালাই তো আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা?
একজন গুণী বা সাফল্যময়ী অভিনেতা না হতে পারলেও ব্যবসায়িক জীবনে আছে তার অদম্য সফলতা। তবে দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি তার ব্যবসায়িক পরিমণ্ডলকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি মনে করেন বর্তমান যে সরকার আছেন তিনি বেশি বেকারত্ব সৃষ্টিতে ব্যস্ত, কেননা রাজনীতির ময়দানে এই বেকাররাই আন্দোলনে অংশ নেয়, আর এই বিশাল জনগোষ্ঠী তৈরিতে এই সরকারই কাজ করে চলেছে। দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে। মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা জান আপনারা। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে। এবং এছাড়াও এই চিত্রনায়ক অনন্ত জলিল আরো জানান, দেশের দুর্নীতি, চুরি, ডাকাতি, ধর্ষকের মতো নরকীয় ঘটনার জন্ম দিচ্ছে এই সরকার। কারণ আপনার রাজনীতি আমার গার্মেন্টসের প্রভাব ফেললে বেকারত্বের সৃষ্টি হচ্ছে, এবং এই বিশাল জনগোষ্ঠীর বেকারত্ব অবশ্যই ধর্ষক সহ নানাবিধ অপকর্মে জড়িত হচ্ছে। বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে। দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে। আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই। তবে এক্ষেত্রে শুধুমাত্র অনন্ত জলিল নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণ থেকে শুরু করে শিশু, বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা মনে করেন গত 7 মাসে এই সরকার সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাই এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করার হুঁশিয়ারিও জানিয়েছেন। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলবো। আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়। এজন্য আমরা সবাই আবার নেমেছি, আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্রাণ করতে হবে। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমার মা, খালা, আমার বোনরা, আমার ভাইরা, আমার বাবারা বাসায় ঠিক মতো আসবে কিনা আমি সে চিন্তায় থাকি। আমি যখন রাস্তায় বের হই, কাজে বের হই, আমার মা বাবা টেনশনে থাকে যে মেয়ে কি ঠিক মতো ঘরে পৌঁছবে কিনা, আমার ছেলে কি ঘরে পৌঁছবে কিনা। এই কেন নিরাপত্তা আমরা ভুগবো? আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমরা আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, প্রয়োজন নাই। আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ, এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি, এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান, এবং প্রশাসনকে বলছি। শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে, আমাকে ছাড়াই গেছে। এরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত, এটা ওপেন সিক্রেট। এই যে 150 জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় করে নিয়োগ দিল, শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে, আমাকে ছাড়াই গেছে। এরা আব্দুল হান্নান মাসুদ, যাকে মংলা মাসুদ বলা হচ্ছে, তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে? কারণ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে, তারা নাগরিক কমিটিতে আছে, তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে। নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ, লক্ষ লক্ষ টাকা দামের কোট শুট করে বিদেশে যায় কিভাবে, আমরা খুঁজতেছিলাম। আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে, তারা এটা কিভাবে করে। প্রিয় দর্শক, রাষ্ট্র সংস্কারের দায়িত্বে যারা দায়িত্বভার গ্রহণ করেন আজ তারাই ক্ষমতার মোহে পড়ে নতুন রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আর তখনই মানুষের এই নিরাপত্তাহীনতায় মূল্যহীন হয়ে পড়েছে প্রশাসনের কাছে। উক্ত বিষয়টির সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। শেখ হাসিনাকে ফেরাতে 14 জন মানুষ
14 জনের একটা টিম কাজ করছে, সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে। আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকারনাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহেব এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহেবের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মিলন হচ্ছে। তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম, অবশেষে তিনি এসেছেন। থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন। সেখানে একটা সম্মেলন হবে। এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করবেন। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা, সেই ভাবনার একটা কপিও তুলসী গ্যাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী গ্যাবার্ডের আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায় তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গ্যাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে। আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক, যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজিত দোভাল থাকবেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন, বিজেপির নেতা অমিত শাহ থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন। সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে, বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার। এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আরেকটা সমালোচনা শুরু হয়েছে। চারিদিকে ধর্ষণকাণ্ড যখন চলছে, যেটি ঠেকানো যাচ্ছে না, আসিয়ার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি, ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেই কুচকাওয়াজ নাকি এবার হবে না। কুচকাওয়াজ করার মানসিকতাই সরকার নেই এরকম কথা শোনা যাচ্ছে। 26শে মার্চে মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে। তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা জেকে বসতে চলেছে? এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে তখন বাংলাদেশের জন্য বোধহয় একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুচকাওয়াজ হবে না। সরকার তাহলে কোন পথে হাঁটছে? সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন, ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন, সেই রিসেট বাটন কি কাজ করতে শুরু করেছে? সেই আলোচনা চতুর্দিকে চলছে। আদতে সরকার কি করছে কি করছে না সেটা বোধহয় এখনো বুঝে উঠতে তারা পারছে না। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।